Okay, so we have completed up till this basically how the DC biasing works for input and output operating points. Today we will see what is the importance to select the Q point in the middle of the active region. কেন আমরা active region এর মাঝখানে এটা choose করি? So দেখো, we will analyze two cases which will be shown in figure 4. So এখানে দুইটা কেস আছে। আমরা বেসিক্যালি লোড লাইনটা এমন ভাবে ড্র করেছি যে একটা লোড লাইন এখানে আর একটা লোড লাইন এখানে। হ্যাঁ, এটা হচ্ছে থার্ড লোড লাইন, বাট we will basically talk about these two, Q1 and Q2. So in the first case, load line is LL1. So if the load line is over here, and for the second case, the load line is over here. So in case of LL1, the point of intersection between load line and the output characteristic is basically this Q1 point. Okay? So তোমার LL1 graph তো এটা load line টা, তো এটা আর তোমার যদি তুমি এই IB টা নাও, মানে কারেন্ট যদি এইখানে ফিক্স করো, তাহলে এই ক্যারেক্টারিস্টিক কার্ভটা আমি নিচ্ছি। সো এই ক্যারেক্টারিস্টিক কার্ভের সাথে তোমার এই পয়েন্টে কাট করছে। সো দিস ইজ দ্য কিউ পয়েন্ট ফর দিস পার্টিকুলার সার্কিট, তাই না? আর যদি আমার সার্কিটটা এমনভাবে আমি ডিজাইন করতাম যে আমার কিউ পয়েন্টটা এখানে হতো, সো দিস ইজ ফর LL2, কেস 2, LL2 তে তোমার যদি লোড লাইন আঁকাও তাহলে এরকম লোড লাইন হবে, যেটা তোমার IB সেম ভ্যালুতে তোমার কিউ পয়েন্টটা দিবে এখানে। সো একটা কিউ পয়েন্ট হচ্ছে Q1 আর একটা Q2। তো দেখো এখানে কি বলছে, ইন কেস অফ LL1 the point of intersection between the load line and the output characteristic for the particular base current IBQ is Q1, ঠিক আছে? And point of intersection for LL2 is Q2. So যেটা বললাম, the value of output voltage for point 1 is VCC. So point 1 হচ্ছে তোমার এটা ছিল LL1 এর। So এটার maximum voltage হচ্ছে আমার VCC, maximum output voltage তুমি রিচ করতে পারো VCC, তাই না? তোমার সার্কিটটা যদি দেখো, সো এই যে এটা হচ্ছে আমার আউটপুট ভোল্টেজ, রাইট? এই VCC ভোল্টেজ তোমার যেটা ম্যাক্সিমাম, ওটাই হবে তোমার আউটপুট ভোল্টেজ, ম্যাক্সিমাম আউটপুট ভোল্টেজ, রাইট? সো বেসিক্যালি এই VCC এর বেশি হতে পারে না। ওকে, তো দেখো এখানে ওটাই বলেছে, the value of the output voltage for point 1 is VCC. Now if we plot the output voltage for case 2, for the two cases, যদি দুটো কেসের জন্যই আমি আউটপুট ভোল্টেজ প্লট করি, in the first case, case 1, the amplified output voltage is shown in figure 4. তো দেখো এই কেসের জন্য আমি যদি আউটপুট ভোল্টেজ, বেসিক্যালি ইনপুটে আমি যদি সাইনোসয়েডাল ওয়েভ দেই, আউটপুটেও আমি সাইনোসয়েডাল ওয়েভ পাবো, তাই না? বাট অ্যামপ্লিফাইড ভার্সন। সো আমি যদি এই কিউ পয়েন্টে আমি যদি আমার সাইন ওয়েভ আঁকাই, তাহলে আমার সাইন ওয়েভটা দেখতে এরকম হবে, ঠিক আছে? তো দেখো এই ক্ষেত্রে তোমার এই VCCর বেশি হয়ে গেছে তোমার এখানের সিগন্যালটা। সো বেসিক্যালি যেই এটা তো VCCর বেশি হতে পারে না, তাই না? তো এই যে এই পোরশনটা বেসিক্যালি কাট করছে, মানে ডিস্টর্টেড হয়ে যাচ্ছে, ঠিক আছে? সো ওখানে তুমি প্রপার তুমি ভোল্টেজটা পাবা না, যেটা আসার কথা, ঠিক আছে? সো এটা ডিস্টর্টেড হয়ে যাচ্ছে। সো কিউ পয়েন্ট যদি এইখানে হয়, তোমার এই সাইডের পজিটিভ এন্ডটা ক্লিপ অফ করে। আউটপুট ভোল্টেজ প্লট ফর কেস 1, এটা ডিস্টর্টেড সিগন্যাল এই জায়গাটায় হয়ে যায়, ঠিক আছে? সো এটাই এখানে বলছে, as we know the output voltage can only be equal to or less than supply voltage but cannot be greater than supply voltage.
হয়তো কম হতে পারে কিন্তু সাপ্লাই ভোল্টেজের বেশি কখনো হতে পারবে না, তাই না? সো এটাই, সো এই কারণে এই সিগন্যালটা তোমার এই পোরশনটা ডিস্টর্টেড হয়ে যায়। সো কিউ পয়েন্ট Q2 তে যদি হয় তাহলে কি হয়? সো এখানেও যদি আমি সাইনোসয়েডাল সিগন্যাল ড্র করি, দেখো এই পোরশনে যে সিগন্যালটা, তো এইখানে তুমি এইখানে আইপি কারেন্ট আর এই আইসি কারেন্ট তোমার ম্যাক্সিমাম এতটুকু হতে পারে, ঠিক না, ফর দিস কার্ভ, কিন্তু এটা বেশি হতে পারবে না, রাইট? বাট এই ক্ষেত্রে তুমি যদি ভালো করে খেয়াল করো তোমার আইসি কারেন্ট অনেক বেশি হয়ে যাচ্ছে। এই যে এই পয়েন্টে যদি তুমি লাইন ড্র করো আইবি কারেন্ট, তাহলে আইসি কারেন্ট এরকম জায়গায় মিট করবে, ঠিক আছে? সো আইসি কারেন্টের ভ্যালু তখন তোমার অনেক বেশি হয়ে যায়, ওকে? সো এটাও তোমার হতে পারবে না, ঠিক আছে? সো এই জায়গাটার সিগন্যালও তোমার ডিস্টর্টেড হয়ে যায়, এটাই এখানে বলেছে। In the same way, if we analyze case 2, second case 2, and plot the output waveform as shown in figure 4, you can see the negative portion of the waveform gets clipped as the waveform exceeds the maximum value of current. ঠিক আছে? So এটা maximum value of current অতিক্রম করে ফেলে, and the waveform cannot have the current more than the maximum current value. তো আইবি যে ম্যাক্সিমাম কারেন্ট ভ্যালু ওইটার থেকে বেশি হতে পারবে না, ঠিক আছে? সো যদি বেশি না হতে পারে তাহলে তোমার এইখানের ওয়েভ ফর্মে তোমার ওটা বেশি আসতেছে, তার মানে ওই জায়গাটার সিগন্যালটা তোমার ডিস্টর্টেড হয়ে যাচ্ছে, কাট অফ হয়ে যাচ্ছে। সো এখানে বলছে as the waveform gets clipped, distortion in the amplified output occurs, which is unexpectable, যেটা তোমার unexpectable case। তাহলে কি করতে হবে? So we have to choose the Q point in such a way that Q pointটা যাতে middle of the active region থাকে, ঠিক আছে? So middle of the active region হচ্ছে এটা। তো এই জায়গাটায় হলে দেখো তোমার সিগন্যাল ডিস্টরশনের কোনো সুযোগ নাই। Once the Q point is selected, তুমি IC কারেন্টটা কন্ট্রোল করতে পারো, বাড়াতে পারো, ঠিক আছে? কারণ IC is equal to beta IB. সো বেটা গেইন যদি তোমার বাড়ে তাহলে IC কারেন্টটা তোমার বাড়বে, ঠিক আছে? সো এটাই এখানে বলেছে, এটাই এখানে এক্সপ্লেইন করেছে। So you can see when the operating point is chosen near to the cutoff region, the positive portion of the waveform is clipped, and when the operating point is chosen near the saturation region, the negative portion of the waveform gets clipped. Because of this, the operating point must be selected in the center of the active region. ঠিক আছে? So তুমি যদি এই দিকে চুজ করো তাহলে তোমার বেসিক্যালি কাট অফ, হ্যাঁ এদিকে যদি চুজ করো তাহলে তোমার এই স্যাচুরেশন রিজনের কারণে তোমার এই জায়গাটা ডিস্টরশন হচ্ছে। আবার এদিকে চুজ করলে কাট অফ রিজনের কারণে, কারণ ভিসিসি বেশি তো হতে পারবে না, তাই না? কাট অফ রিজনের কারণে তোমার এইদিকে সিগন্যাল ডিস্টরশন হচ্ছে। সো এই দুই জায়গায় তুমি কিউ পয়েন্ট চুজ করতে পারবে না, তাহলে তোমাকে কি করতে হবে? কিউ পয়েন্টটা মিডল চুজ করতে হবে। সো অ্যাক্টিভ রিজনের মাঝ পয়েন্টে, মাঝ বরাবর জায়গায় তোমাকে কিউ পয়েন্ট চুজ করতে হবে যাতে তোমার সিগন্যালটা কোনোভাবে ডিস্টরশন না হয়। সো এইটাই বেসিক্যালি এইখানে এক্সপ্লেন করেছে, so that we can have the maximum swing without distortion as shown in figure 4. Once we set the proper operating point, যখন আমরা একদম proper operating point পেয়ে যাব, it should not shift because of change in the collector current. তো collector current এর চেঞ্জের কারণে ওই ওয়েভ ফর্ম তোমার তেমন একটা চেঞ্জ হবে না, ঠিক আছে? বা শিফট হবে না এদিকে বা এদিকে কিউ পয়েন্ট শিফট হবে না, বাট বড় হতে পারে, অ্যাম্পলিফাই হতে পারে। সো কালেক্টর কারেন্ট কোন দুই ভাবে তোমার চেঞ্জ হয়? যদি তুমি বেটা ভ্যালু চেঞ্জ করো, কারণ IC ইজ ইকুয়াল টু বেটা আই,
সো এই বেটা গেইনটা যদি তোমার বাড়ে তাহলে আইসি কারেন্ট বাড়বে, রাইট? আরেকটা, তোমার যদি টেম্পারেচার বাড়ে, কারণ টেম্পারেচার বাড়লে তোমার এই রিভার্স স্যাচুরেশন কারেন্টটা তোমার বেড়ে যায়, ঠিক আছে? সো তখন হচ্ছে গিয়ে তোমার এই আইসি বাড়ার চান্স থাকে। So if the temperature increases, ICB increases, thus IC also increases. কারণ IC is equal to beta IB plus beta plus 1 IC B0, ঠিক আছে? এই ইকুয়েশনটা আমরা জানি। সো এইটা বাড়লে আমার IC বাড়ার চান্স আছে, আবার এই যে এই ভ্যালু রিভার্স স্যাচুরেশন কারেন্ট, হ্যাঁ, বা লিকেজ কারেন্ট, এটা যদি বাড়ে তাহলে আমার এই IC এর ভ্যালুটা বাড়ার চান্স আছে, ঠিক আছে? এই দুটো কেসে হবে। সো এগুলো হচ্ছে থিওরিটিক্যাল ইয়ে। আমরা দেখি ম্যাথমেটিক্যাল কোনো কিছু পড়ার আগে কিছু ইয়ে করে নিই, আরেকটু থিওরি তোমাদেরকে দেখাতে হবে। বইটা আছে ভুলে গেছি। এখানে কি ইন্টারনেট কানেক্টেড? এখানে কি কোথাও যেতে হবে না অটোমেটিক হবে? হ্যাঁ, most probably sure না। আমি দৌড় দিয়ে গিয়ে বইটা নিয়ে আসি, হ্যাঁ, পেন ড্রাইভে করে। So fixed bias configuration এ কি বলছে? The fixed bias circuit of figure 4.2 is the simplest transistor DC bias configuration. ঠিক আছে? Even though the network employs a NPN transistor, the equations and calculations apply equally well to the PNP transistor. So একটা পারলে আরেকটা পারবা।
by changing all current directions and voltage polarities. So NPN এ তোমার flow এক direction এ, PNP তে তার ঠিক reverse direction. So same principle use করে করা হয়, তো একই ধরনের জিনিস। NPN পারলে PNP তোমরা easily করতে পারবা। The current direction of figure 4.2 are the actual current direction and the voltages are defined by the standard double subscript notation. So basically তোমার এই figure 4.2 তে যেটা দেখানো হয়েছে, তোমার এখানে এটা হচ্ছে কমন এমিটারের ক্ষেত্রে, ঠিক আছে? সো দেখো এখানে এই যে এমিটারেরটা কমন টু ইনপুট এন্ড কমন টু আউটপুট, তাই না? সো এটা হচ্ছে কমন এমিটার কনফিগারেশন। সো কমন এমিটার কনফিগারেশনের ক্ষেত্রে এখানে ফিক্সড বায়াস সার্কিট ড্র করা হয়েছে। সো এটা আরো ইন ডিটেইলস পড়বো, দেখো। For the DC analysis, the network can be isolated from the indicated AC levels by replacing the capacitor with an open circuit. ঠিক আছে? So যদি তুমি DC analysis করতে চাও, হ্যাঁ, for the DC analysis the network can be isolated. তো তোমার এখানে কি করেছে, তোমার এই সাইডটা আইসোলেট করা হয়েছে from the indicated AC levels by replacing the capacitor with an open circuit. তো তোমার একটা ক্যাপাসিটর যেটা এখানে ছিল, সো এটা তো আমার বেসিক্যালি AC সিগন্যাল দিচ্ছি, AC আউটপুট পাচ্ছি, তাই না? যদি আমি DC অ্যানালাইসিস করতে চাই, সো এইখানের ক্যাপাসিটরগুলোকে বেসিক্যালি আমি সরিয়ে ফেলবো, ওপেন সার্কিট হিসেবে রাখবো। তাহলে দেখো এই যে ফিগার 4.3 তে তো তোমার এখানে ক্যাপাসিটরকে সরিয়ে ফেলেছে, এখানেও ক্যাপাসিটরকে সরিয়ে ফেলেছে, ঠিক আছে? সো তারপর কি বলতেছে, by replacing the capacitor with an open circuit equivalent because the reactance of the capacitor is a function of the applied frequency. So তোমার বেসিক্যালি এখানে কমপ্লেক্স পার্টটা অ্যাড হয় তুমি যদি ক্যাপাসিটর অ্যাড করো, হ্যাঁ? তো ডিসি লেভেলে তো তোমার একটু স্ট্রেট লাইন, তাই না? সো ফর ডিসি ফ্রিকোয়েন্সি ইজ 0, তাই না? 0 হার্টজ। তো ক্যাপাসিটর অ্যাড করলে তোমার ডাইরেক্টলি ওটা ফ্রিকোয়েন্সির সাথে রিলেটেড। xc ইজ ইকুয়াল টু 1/2 পাই fc না? তো f ওখানে চলে আসে না ফ্রিকোয়েন্সি, সো এটা ডাইরেক্টলি রিলেটেড রিঅ্যাকট্যান্সটা, হ্যাঁ? সো ক্যাপাসিটর পোরশন যদি রিমুভ করে দাও, ওখানে ফ্রিকোয়েন্সির কোনো পোরশন আসে না, সো ওখানে ফ্রিকোয়েন্সি তোমার 0 হিসাবে কাজ করে। and xc is equal to 1/2 pi fc, তো ফ্রিকোয়েন্সি যদি 0 হয় তো বেসিক্যালি xc এর ভ্যালু তোমার ইনফিনিটি, হ্যাঁ? ইন অ্যাডিশন যদি ওইটা ইনফিনিটি হয় তাহলে এই দেখো এটা acts as a open circuit, ঠিক আছে? বুঝতে পেরেছো? ওখানে ইনফাইনাইট অ্যামাউন্ট অফ ভোল্টেজ থাকে না ওপেন সার্কিটে, তোমার ওখানে যদি গ্যাপ থাকে, হ্যাঁ, রেজিস্ট্যান্স কি ইনফিনিটি না, ওখানে কারেন্ট পাস করতে পারে না। সো ওইটাই বেসিক্যালি ওইভাবে কল্পনা করা হচ্ছে, ঠিক আছে? সো এখন দেখো বলছে যে ইন অ্যাডিশন ডিসি সাপ্লাই VCC can be separated into two supplies. তো এইখানে বেসিক্যালি আমার ইনপুট সাইড আর এই পাশে আমি এই VCC অ্যাপ্লাই করেছি, তাই না? সো এটাকে এইভাবে না করে আমি সেপারেট ভাবেও এভাবে দিতে পারি, রাইট? দুই পাশে VCC ভোল্টেজ দিচ্ছি for analysis purposes only. সো এটা জাস্ট সিম্পলিফাই করা হয়েছে এই সার্কিটটাকে তোমাদের বোঝার সুবিধার কারণে, বাট সার্কিটটা হয় এরকম, বায়াসিংটা ওভাবে করা হয়। VCC তোমার ইনপুট কারেন্ট আর আউটপুট কারেন্ট এই দুটাতে আমরা সেম ভোল্টেজ দিচ্ছি, ঠিক আছে? সো দেখো তো এখন কি বলছে, as shown in figure 4.3 to permit a separation of input and output circuits. তো এটা আলাদা করে দেখিয়েছে যাতে তোমাদের বোঝার সুবিধা হয় যে ইনপুট সার্কিটটা আর আউটপুট সার্কিটটাকে সেপারেট ভাবে দেখানো যেতে যায়,
ঠিক আছে, অ্যানালাইজ করার সময়। সো এই কারণে ওভাবে করেছে, বাট এই ভিসিসিটা বেসিক্যালি একটা পয়েন্ট থেকেই আসে দুইটাতে, ঠিক আছে। সো এটাই বলছে এখানে, it also reduces the linkage between the two to the base current IB, ঠিক আছে। The separation is certainly valid as we note in figure 4.3, and VCC is connected directly to RB and RC. তো বেসিক্যালি তোমার এই ভিসিসিটা RC এর সাথেও কানেক্টেড, RB এর সাথেও কানেক্টেড, তাই না? সো এই যে IB কারেন্টটা তোমার যে এটার থেকে সেপারেট, হ্যাঁ, ইনপুট সাইডের কারেন্ট আর আউটপুট সাইডের কারেন্ট যে সেপারেট, এইটা সেপারেট দেখানোর জন্য এটাকে ভাগ করে এই ভোল্টেজটা দেখানো হয়েছে। এখানেও ভিসিসি এই RB এর সাথে কানেক্টেড, এখানেও ভিসিসি এই RC এর সাথে কানেক্টেড, ঠিক আছে। তারপরে দেখো ফরওয়ার্ড বায়াস অফ বেস এমিটার। সো যখন এটা ফরওয়ার্ড বায়াস কন্ডিশনে থাকে, কনসিডার ফার্স্ট দ্য বেস এমিটার সার্কিট লুপ অফ ফিগার 4.4। তো এই 4.4টা তোমরা দেখো। সো যখন ফরওয়ার্ড বায়াস পজিশনে থাকে তো বেসিক্যালি সার্কিটটা এভাবে ক্লোজ হয়, ঠিক আছে। এদিক থেকে কারেন্ট ঘুরে এদিকে ঢোকে, তো বেসিক্যালি এই জায়গাটায় কারেন্ট সার্কিউলেট করে। তো দেখো ওইখানে কারশফস ভোল্টেজ ল অ্যাপ্লাই করা হয়েছে। তুমি যদি কারশফস ভোল্টেজ ল এই সার্কিট ফিগার 4.4 এ অ্যাপ্লাই করো তাহলে কি হবে? তুমি তো এখান থেকে এই ক্যাপাসিটর রিমুভ করে দিয়েছো, তাই না? সো এটা ওপেন সার্কিট, তো তোমার সাপ্লাই আসতেছে এখান থেকে, তো কারেন্ট এদিক দিয়ে ফ্লো করে গ্রাউন্ডে যাচ্ছে না? সো এটা হচ্ছে একটা লুপ, ঠিক আছে। সো এইখানে তুমি একটা কেভিএল অ্যাপ্লাই করতে পারো। তো এইখানে যদি কেভিএল অ্যাপ্লাই করো, এটা সাপ্লাই ভোল্টেজ ভিসিসি, সো এটাকে আমি নেগেটিভ ভিসিসি ধরলাম। এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে একটা ভোল্টেজ ড্রপ হবে, এইখানে আরেকটা ভোল্টেজ ড্রপ আছে। তো এই ভোল্টেজ ড্রপ প্লাস এইখানের ভোল্টেজ ড্রপ শুড বি ইকুয়াল টু ভিসিসি, অথবা এইটা প্লাস এইটা মাইনাস এটা প্লাস ইকুয়াল টু 0, হ্যাঁ, শুড বি ইকুয়াল টু 0, ঠিক আছে। সো দেখো ওই ইকুয়েশনটা এখানে লিখেছে। সো এইটাকে ওরা পজিটিভ ধরেছে, তাহলে বাকি দুটাকে নেগেটিভ ধরতে হবে। সো এটার থেকে এই দুটো মাইনাস করেছে ইকুয়াল টু 0। সো এইখান থেকে কেভিএল অ্যাপ্লাই করা হয়েছে, তাহলে তুমি এই ইকুয়েশনটা পাও। সো এইখান থেকে আইবি কারেন্ট, ইনপুট কারেন্ট তোমার বের করা যায়, ঠিক আছে। এই যে ভিসিসি মাইনাস ভিবিই ডিভাইডেড বাই আরবি, এটাকেই সিম্পলিফাই করে লিখেছে, ঠিক আছে। সো এটাই বলছে, note the polarity of the voltage drop across RB as established by the indicated direction of IB. Solving the equation for the current IB results in the following. হ্যাঁ, তো দেখো এখানে কি বলছে, equation 4.4 is certainly not a difficult one to remember. So এই যে ইকুয়েশন যে 4.4টা, এটা ইজিলি আমরা বের করতে পারি, তাই না? So remember, if one simplify keeps in mind that the base current is the current through RB. So base current basically input current টা কি, RB ভিতর দিয়ে যেটা যাচ্ছে ওটাই আমার input current. The voltage across RB is applied voltage VCC. So VCC হচ্ছে এখানে সাপ্লাই ভোল্টেজ, at one end less the drop across the base to emitter junction VBB. বেসিক্যালি এই ইকুয়েশনটাই এক্সপ্লেইন করেছে, এই ইকুয়েশনটাকে এখানে এক্সপ্লেইন করেছে। সো এটা আমাদের অত দরকার নাই। তো ইকুয়েশনটা কিভাবে আসছে, আইবি ইনপুট কারেন্টটা আমরা কিভাবে বের করছি এটা তো বুঝতে পারছো। সো দেখো এখন কমন এমিটার লুপ তুমি যদি দেখো, এটা হচ্ছে আউটপুট সাইডেরটা। সো আউটপুট সাইডে দেখো এখানের ক্যাপাসিটরটা তুমি ওপেন করে দিয়েছো, তো এখন সাপ্লাই ভোল্টেজ এদিক দিয়ে এসে কারেন্ট এদিক দিয়ে ফ্লো করে এই এমিটার দিয়ে বের হচ্ছে। সো এইখানে একটা লুপ আছে, তাই না? সো এইখানেও আমি কেভিএল অ্যাপ্লাই করতে পারি।
So this voltage should be equal to এইখানের ভোল্টেজ প্লাস এই জায়গাটার ভোল্টেজ, রাইট? সো এটাই বেসিক্যালি এইখানে করেছে, ঠিক আছে? সো এই যে ইকুয়েশনটা লিখেছে এটা এই লুপ থেকে পেয়েছে, ওকে? সো তোমার এদিক দিয়ে কারেন্ট ঘুরে এদিক দিয়ে যাচ্ছে। সো এইখানের ভোল্টেজ শুড বি ইকুয়াল টু এই জায়গাটার ভোল্টেজ ড্রপ আর এই জায়গাটার ভোল্টেজ ড্রপের যোগফল, ঠিক আছে? সো এখানের ভোল্টেজ ড্রপ কি আইসি কারেন্ট টাইমস আরসি, আর এখানের ভোল্টেজ ড্রপ হচ্ছে ভিসিই কালেক্টর টু এমিটার ভোল্টেজ, ঠিক আছে? এটাই এখানে লিখেছে। আর আমরা জানি বেসিক্যালি তোমার যে বেটা গেইন এটা হচ্ছে আইসি ইজ ইকুয়াল টু বেটা আইবি অ্যাক্টিভ রিজনে, ঠিক আছে? সো অ্যাক্টিভ রিজনে বেসিক্যালি আইসি ইজ ইকুয়াল টু বেটা আইবি। সো এই যে উপরে বলেছে the common emitter section of the network appears in figure 4.5 with the indicated direction of the current IC and the resulting polarity across RC. The magnitude of the collector current is related directly to IB through IC is equal to beta IB, ঠিক আছে? সো এই IC এর সাথে IB এর সম্পর্ক হচ্ছে বেসিক্যালি গেইন ফ্যাক্টর দিয়ে যদি তুমি ইনপুট কারেন্টকে মাল্টিপ্লাই করো তাহলে আউটপুট কারেন্ট পাবে। আউটপুট কারেন্ট হচ্ছে আইসি, ইনপুট কারেন্ট হচ্ছে আইবি। সো কারশফস ল ইউজ করে তোমার এই ইকুয়েশন বের করেছে। সো এই ইকুয়েশন থেকে তারপরে আরো সিম্পলিফাই করেছে। সো দেখো এখানে কি বলেছে, states that the voltage across the collector emitter region of the transistor is the fixed bias configuration is the supply voltage less the drop across RC. হ্যাঁ, তোমার বেসিক্যালি এই নিচের ইকুয়েশনটাকে ওরা এক্সপ্লেন করেছে। সো VCE is equal to তোমার বেসিক্যালি সাপ্লাই ভোল্টেজ থেকে তোমার রেজিস্ট্যান্সের যে ড্রপটা ওটা যদি তুমি বাদ দাও তাহলে তুমি বেসিক্যালি এই এটা পাবা, মানে কালেক্টর টু এমিটার ভোল্টেজটা। এই ইকুয়েশনটা কিভাবে আসলে এটা তো বুঝতে পারছো। সো এটাকেই বেসিক্যালি ওরা এখানে এক্সপ্লেন করেছে। আর এই ইকুয়েশন VCE is equal to VC minus VE এটা কোথা থেকে আসলো? এই যে দেখো এটা VCE যদি হয় তার মানে এটা হায়ার পটেনশিয়াল আর এটা লোয়ার পটেনশিয়াল। এইখানের ভোল্টেজ হচ্ছে VC আর এইখানের ভোল্টেজ হচ্ছে VE। এটা হচ্ছে কালেক্টর এন্ড, এটা হচ্ছে আমার এমিটার এন্ড। কারেন্ট ফ্লো করছে এই ডিরেকশনে, হায়ার পটেনশিয়াল এটা, লোয়ার পটেনশিয়াল এটা। তাহলে VCE কে আমি লিখতে পারি VC মাইনাস VE, ঠিক আছে? এখানে ভোল্টেজ ডিফারেন্সটাই হচ্ছে VCE। সো এটাই এখানে লিখেছি, ঠিক আছে? সো এখন বলছে তোমার যে এমিটার এন্ডের যে ভোল্টেজ এটা তো জিরো, গ্রাউন্ড ভোল্টেজ জিরো না? সো গ্রাউন্ড ভোল্টেজ যদি জিরো হয় তাহলে বেসিক্যালি VCE is equal to এই কালেক্টর এন্ডের যে ভোল্টেজ এটাই, এই পয়েন্টের এই হায়ার এন্ডের যে ভোল্টেজটা ওটাই, ঠিক আছে? ওটাই এখানে বলেছে। In addition, VBE is equal to VB minus VE. So input সাইডেও তুমি সেম থিওরি অ্যাপ্লাই করতে পারো। এই যে VBE এর জায়গায়, সো এটা হচ্ছে আমার বেস হায়ার পটেনশিয়াল, এটা হচ্ছে আমার লোয়ার পটেনশিয়াল। লোয়ার পটেনশিয়ালের ভোল্টেজ 0, তার মানে এইখানের ভোল্টেজ VBE should be equal to VB, ঠিক আছে? সো এইটাই এখানে লিখেছে। এই যে এটা বুঝতে পেরেছো? সো এখন এই যে এখানের যে ইয়েটা দেখলা এটা দিয়ে ওরা একটা প্রবলেম সলভ করেছে। সো keep in mind that the voltage level such as VCE are determined by placing the positive lead of the voltmeter at the collector terminal and the negative lead at the emitter terminal as shown in figure 4.6. So তুমি যখন এখানের ভোল্টেজ মাপবা, সো কালেক্টর টু এমিটার তোমার ভোল্টেজ মাপতে হবে। সো কালেক্টরে তোমার পজিটিভ টার্মিনাল ধরতে হবে, এমিটারে নেগেটিভ টার্মিনাল ধরতে হবে। কিসের ক্ষেত্রে? কমন এমিটারের ক্ষেত্রে, ঠিক আছে? যদি তুমি VCE মেজার করতে চাও।
আবার এইটা যদি মেজার করতে চাও পজিটিভ টার্মিনাল বেসে ধরতে হবে, নেগেটিভ টার্মিনাল এমিটার এন্ডে ধরতে হবে, ঠিক আছে? না হলে উল্টা যদি করো তাহলে তুমি পাবা না রিডিং, ঠিক আছে? হ্যাঁ, না মাইনাসও আসবে না, কোনো রিডিংই দিবে না। সো এই কারণে তোমার এইটা প্রপারলি তোমার মেজার করতে লাগে ভোল্টেজ যদি তুমি প্রপার পেতে চাও। ওকে, এটা মনে রাখবা। সো এখন আমরা এখানে আমরা একটা প্রবলেম সলভিং দেখব। সো ডিটারমাইন দ্য ফলোইং ফর দ্য ফিক্সড বায়াস কনফিগারেশন অফ ফিগার 4.7। সো ফিগার 4.7 কোনটা? পরবর্তীটা আছে মনে হয়, এই যে এটা। সো এরকম একটা সার্কিট দেওয়া আছে। সো এই সার্কিটটা তোমাদেরকে সলভ করতে হবে, ঠিক আছে? সো এই সার্কিটে দেখো এটা কমন এমিটার, এটা কালেক্টর আর এটা বেস, ঠিক আছে? সো এটা তোমার এই ভ্যালুগুলো দেখে বুঝতে হবে আর কারেন্টের ডিরেকশন দেখে বুঝতে হবে, ঠিক আছে? এটা কমন এমিটার নাকি কমন বেস নাকি কমন কালেক্টর, এটা তোমার এই সার্কিট দেখে বুঝতে হবে, ঠিক আছে? সো এটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে এটা কমন এমিটার কনফিগারেশন, ঠিক আছে? সো ওখানে আমরা ডিসি বায়াসিং করেছি 12 ভোল্ট দিয়ে, ওকে, ভিসিসি। আর এখানে দুইটা ক্যাপাসিটর আছে। সো এই ক্যাপাসিটর গুলা তুমি যখন এই পাশের ক্যালকুলেশন করবা, সো ক্যাপাসিটর বেসিক্যালি আমরা ওপেন করে দিচ্ছি কারণ ডিসি ক্যালকুলেশন করতেছি, সো ক্যাপাসিটর গুলা ওপেন হয়ে যাবে। সো আমার কারেন্ট ফ্লো করবে এই ডিরেকশনে, ইনপুট কারেন্ট, আউটপুট কারেন্ট ফ্লো করবে এই ডিরেকশনে, ঠিক আছে? সো এতটুকু আমি জানি। এখন আমি এই প্রবলেম সলভ করব আর এই কোশ্চেন কি বলেছে ওটা দেখব। তো দেখো কোশ্চেনে বলছে ডিটারমাইন দ্য ফলোইং ফর দ্য ফিক্সড বায়াস কনফিগারেশন। সো এটা হচ্ছে ফিক্সড বায়াস কনফিগারেশন। এখানে 12 ভোল্ট কনস্ট্যান্ট দেওয়া হচ্ছে, রাইট? ফিক্সড। বের করতে বলেছে কিউ পয়েন্ট, IPQ and ICQ বের করতে বলেছে। ওই পয়েন্টে তোমার কালেক্টর টু এমিটার ভোল্টেজ কিউ পয়েন্টে, তারপর VB and VC ভোল্টেজ বের করতে বলেছে। তার মানে ট্রানজিস্টরের বেস এন্ডের ভোল্টেজ, কালেক্টর এন্ডের ভোল্টেজ বের করতে বলেছে। তার মানে VBE আর VCE তোমাকে বের করতে হবে, ঠিক আছে? তারপরে কি বের করতে বলছে? VBC। সো এই কয়টা জিনিস তোমাকে বের করতে হবে। তাহলে আমি কিভাবে করব? সো তোমার ফার্স্টেই ইয়েতে চলে যাও, তোমার কিউ পয়েন্ট বের করাতে। সো ফরওয়ার্ড বায়াস বেস টু এমিটার যদি করো, ফরওয়ার্ড বায়াস বেস টু এমিটার যদি করো, এখানে তোমার কেভিএল চালাতে হবে। সো কেভিএল চালিয়ে তোমাকে এই আইবি কারেন্টটা বের করতে হবে, রাইট? এই দেখো এখানে তাই করেছে। IB is equal to VCC minus VBE divided by RB. এই দেখো এই ইকুয়েশনটা, IB is equal to VCC minus VBE by RB। এটা কোথা থেকে পেলো? এই যে ফরওয়ার্ড বায়াস অফ বেস এমিটার যখন আমি কনসিডার করছি, তার মানে এই পোরশনটা যখন আমি কনসিডার করছি, এইখানের লুপটা, তার মানে এইখানের ভোল্টেজ শুড বি ইকুয়াল টু এইখানের ভোল্টেজ ড্রপ প্লাস এইখানের ভোল্টেজ ড্রপ। সো এই দুইটাকে যোগ করলে এটা সমান হবে। সো এই দুইটাকে যোগ করলে এটা সমান হয়েছে। সো এখান থেকে আমি আইবি কারেন্টটা বের করব। সো আইবি কে যদি আমি সাবজেক্ট বানাই আর এগুলাকে যদি আমি রাইট হ্যান্ড সাইডে নিয়ে আসি, তাহলে আমার ইকুয়েশন দাঁড়ায় এটা, ঠিক আছে? সো এইটা বেসিক্যালি কিউ পয়েন্ট আমি ধরে নিব, মানে অ্যাক্টিভ রিজন, কারণ তোমার কারেন্ট ফ্লো করে অ্যাক্টিভ রিজনে, রাইট? সো এটা হচ্ছে ফর অ্যাক্টিভ রিজন। সো আমি এটাকে কোয়েশ্চেন পয়েন্ট ধরে নিব, যেই ভ্যালুগুলো বেরোবে ওগুলো কোয়েশ্চেন পয়েন্টের জন্য। সো এখানে দেখো টাইপ করেছে। সো VCC হচ্ছে 12 ভোল্ট, VBE is 0.7, কারণ কি? এটা একটা সিলিকন ট্রানজিস্টর, তাই না? ডায়োডের মতো, ফরওয়ার্ড বায়াস ডায়োডের মতো, ঠিক আছে? ফরওয়ার্ড বায়াস ডায়োডের মতো। সো এখানে VBE যে ভোল্টেজটা, এটা 0.7 ভোল্ট হবে।
সো এটা থেকে এটা মাইনাস করবা আর আরবি এর ভ্যালু তো গিভেন আছে, আরবি এর ভ্যালু গিভেন আছে, তাহলে তুমি আইবি কারেন্টটা তুমি পেয়ে যাবে। সো এখানে এই আইবি কারেন্টটা এত মাইক্রো অ্যাম্পিয়ার আসছে। সো ইজি না? সো এটা ইজি আছে। আবার তোমার এখানে আইসিকিউ চেয়েছে, আইসিকিউ বের করতে হলে তোমাকে আউটপুট কারেন্ট বের করতে হবে। তুমি জানো আইবি পেয়ে গেছো, তুমি জানো আইসি আউটপুট কারেন্ট ইজ ইকুয়াল টু বেটা আইবি, রাইট? সো এখানে বেটার ভ্যালু কি দেওয়া আছে? বেটা ইজ ইকুয়াল টু 50 কি দিয়ে দিয়েছিল? হ্যাঁ হ্যাঁ, এখানে বেটা দিয়ে দিয়েছিল কোশ্চেন, ঠিক আছে? সো বেটা না দিলে তো তুমি বের করতে পারবে না, হ্যাঁ? সো বেটার ভ্যালু দিয়ে দিয়েছে। সো আইসি ইজ ইকুয়াল টু বেসিক্যালি দিস বেটা গেইন টাইমস আইবি কারেন্ট। আইবি কারেন্ট তুমি বের করে ফেলেছো, তো এটার সাথে মাল্টিপ্লাই করলেই তুমি আউটপুট কারেন্ট পেয়ে যাবে, ঠিক আছে? সো ইজি। সো এই কারণে দেখো আইসিকিউ ইজ ইকুয়াল টু বেটা আইবিকিউ। সো এখান থেকে তুমি 2.35 মিলি অ্যাম্পিয়ার পেয়ে গেছো, ওকে? তারপরে বের করতে বলেছে ভিসিইকিউ, ঠিক আছে? দেখো ভিসিইকিউ তোমার এখান থেকেই আসবে, আউটপুটের অ্যাক্রসে তুমি যে কেভিএলটা চালিয়েছো ওইখান থেকেই তুমি ভিসিই ভোল্টেজটা তুমি ক্যালকুলেট করতে পারবা। সো তোমার দেখো এই যে এই পয়েন্টে এখানে ভিসিসি অ্যাপ্লাই করছো, এই ভিসিসিটা হচ্ছে তোমার 12 ভোল্ট, তুমি সার্কিটে অ্যাপ্লাই করছো, রাইট? এই যে এখানে 12 ভোল্ট অ্যাপ্লাই করছো, এই দিক দিয়ে কারেন্ট ফ্লো করছো, তার মানে লুপটা হচ্ছে এইভাবে, ওকে? সো এই সাইডে সাপ্লাই ভোল্টেজ আছে 12 ভোল্ট, আর এখানে একটা ড্রপ আছে, এখানে একটা ড্রপ আছে, তাহলে এই দুইটা ড্রপ শুড বি ইকুয়াল টু দিস। সো 12 ইজ ইকুয়াল টু এখানে ড্রপ প্লাস এখানে ড্রপ। তাহলে এই ভিসিই ভোল্টেজটা তুমি বের করতে পারবে না, আইসি কারেন্টটা তুমি জানো, আইসি টাইমস আরসি করলে এখানে ভোল্টেজ পেয়ে যাবে। তাহলে এই ভোল্টেজ মাইনাস এখানের ভোল্টেজ করলেই ভিসিই ভোল্টেজ তুমি পেয়ে যাচ্ছ। সো ওইটাই বেসিক্যালি এখানে রিফ্লেক্ট করেছে, বুঝতে পারছো? সো এটাও তুমি পেয়ে গেলে। এখন তোমার এই জায়গাটার ভোল্টেজ তোমাকে বের করতে বলছে, বেসিক্যালি এই যে এই বেস পয়েন্টে এই জায়গাটার ভোল্টেজ তোমাকে বের করতে বলেছে। তুমি জানো ভিবিই এই ভোল্টেজটা হচ্ছে 0.7, আর ভিবিই ক্যান বি রিটেন অ্যাজ ভিবি মাইনাস ভিই, তাই না? ভিই ভোল্টেজটা কত? গ্রাউন্ড লেভেলে ভোল্টেজ হচ্ছে 0, তাহলে ভিবি শুড বি 0.7 ভোল্ট, ঠিক আছে? এই যে 0.7 ভোল্টেজ। আবার ভিসি ভোল্টেজ এই ভিসি মাইনাস ভিই, ভিই ভোল্টেজ তো 0, তাহলে ভিসিই যে ভোল্টেজটা ওটাই ভিসি ভোল্টেজ, ঠিক আছে? সো এটাও তুমি পেয়ে যাবে। আর ইউজিং ডাবল সাবস্ক্রিপ্ট নোটেশন ইয়ালস এই ডি, তোমাকে ডি তে বের করতে বলেছিল ভিবিসি, বিসি কোনটা? এটা আর এটা, এই জায়গাটার ভোল্টেজটা তোমাকে বের করতে বলছে, তাই না? সো এই জায়গাটার ভোল্টেজ তুমি এইখানের ভোল্টেজ বের করেছো, আর এই কালেক্টর এন্ডের ভোল্টেজ বের করেছো, রাইট? জি স্যার। তাহলে এই দুটো ভোল্টেজের ডিফারেন্সই হচ্ছে ভিবিসি। সো ভিবিসি ইজ ইকুয়াল টু ভিবি মাইনাস ভিসি। সো ভিবি যে ভোল্টেজ পেয়েছো ভিসি ভোল্টেজ মাইনাস করে দিলেই এই ভোল্টেজটা পেয়ে যাবে। সো এভাবে করে বেসিক্যালি তোমাদের এই প্রবলেম সলভ করতে হবে। সো ইজি প্রবলেম তোমরা পারবা। সো এরকম ফিক্সড বায়াস এরকম সার্কিট থাকবে তোমাদের পরীক্ষায়, ওকে? পারবা না? সোজা আছে। আজকে এর মতো থাক। জি স্যার। পরের ক্লাসে এগুলো করাবো আর পরীক্ষা দেব, ঠিক আছে? ল্যাম্পার সার্কিটের উপর। হ্যাঁ ফরওয়ার্ড বায়াস ক্ষেত্রে এটা ফরওয়ার্ড বায়াস ডায়োডের মতো কাজ করে। এইটা যখন তোমার ইনপুট সাইডকে আমি ক্যারেক্টারিস্টিক মানে অ্যাক্টিভ রিজনে থাকে তখন এটা অ্যাক্টস অ্যাজ আ পিএন জাংশন ফরওয়ার্ড বায়াস ডায়োড, বুঝতে পেরেছো? আর যখন আউটপুট সাইডে যায় ইট অ্যাক্টস অ্যাজ আ রিভার্স বায়াস ডায়োড, ঠিক আছে?
রিভার্স বায়াস কন্ডিশনে যেভাবে কাজ করে এটা সেভাবে কাজ করে। ওকে থিওরি কি ক্লিয়ার হয়েছে? এটা এগুলো আজকে পড়ালাম, এইগুলো থেকে কিন্তু কোয়েশ্চেন থাকবে, তো ভালো করে করবা। থিওরি অনেক আছে, ম্যাথসও আছে, ম্যাথস তোমাদেরকে করানোর চেষ্টা করবা। নরমালি তো আমাদের হচ্ছে ওয়েব শেপটা আসবে। হ্যাঁ ওয়েব শেপ আসবে।